স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। সাথে আছে আমি শামীম জাহেদি। টাকা লেনদেনের দ্রুত ও সহজ উপায় হয় এখন জনপ্রিয় মাধ্যম হচ্ছেন মোবাইল ব্যাংকিং। মাত্র ৩ বছরের মধ্যে এর গ্রাহক সংখ্যা ছাড়িয়েছে ১ কোটি। তবে অতিরিক্ত চার্জ আদায়, অবৈধ অ্যাকাউন্ট সহ নানা অভিযোগ রয়েছে এর সেবা নিয়ে। নীতিমালার বাইরে কেউ মোবাইল ব্যাংকিং করলে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আমাদের আজকের আলোচনার বিষয় মোবাইল ব্যাংকিং। এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন রূপালী ব্যাংকের চেয়ারম্যান ডক্টর আহমদ আল কবির এবং বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদির। তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখে নিই একটি প্রতিবেদন। প্রবাসীদের কষ্টার্জিত অর্থ দ্রুত দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছাতে ৩ বছর আগে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেসের যাত্রা শুরু করে বাংলাদেশ ব্যাংক। এ পর্যন্ত ১৯টি ব্যাংক চালু করেছে এ সেবা, যার মধ্যে নেতৃত্ব দিচ্ছে বিকাশ ও ডাচ বাংলা ব্যাংক। এর মাধ্যমে টাকা পাঠানো, জমা, উঠানো, বেতন ভাতা দেয়া, ইউটিলিটি বিল পরিশোধ সহ নানা ধরনের সুবিধা থাকায় চলতি মাসের শুরুতে মোবাইল ব্যাংকিং এর গ্রাহক সংখ্যা ১ কোটি ছাড়িয়ে যায়। আমি বাড়িতে টাকা পাঠাইলাম ১,০০০, আমার মাও থাকে, মাইয়া থাকে। মোবাইল ব্যাংকিং এ কিছু অনিয়মের কারণে সম্প্রতি সংশোধিত নীতিমালা জারি করে কেন্দ্রীয় ব্যাংক। তবে এখনও রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে এ সেবার স্থানীয় এজেন্টরা বাড়তি চার্জ নিচ্ছে বলে অভিযোগ গ্রাহকদের। কেন্দ্রীয় ব্যাংকের নিয়মে ১.৮% চার্জ দেওয়ার কথা থাকলেও বেশিরভাগ জায়গায় নেওয়া হচ্ছে ১,০২০ টাকা। আমি আনতে ১,০০০ টাকা পাঠালাম পার্সোনাল নম্বরে, ওই জায়গায় আমার কাছ থেকে কাটিয়ে নিতেছে ২০ টাকা। তো ২০ টাকা কাটিয়ে নিলে আমি তো খরচ দিতে হলো ১৮ টাকা ৫০ পয়সা। তো ২ টাকা করে প্রত্যেকটা মোবাইলে মনে করেন এরকম কাটিয়ে নিতেছে। শুধু বাড়তি চার্জই নয়, টাকা জমা তোলা দুদিক থেকে আদায় করা হচ্ছে চার্জ। সেটা কিন্তু অ্যাকচুয়ালি নিয়ম না যে ২৫ টাকা করে পাঠাইতে হবে, কিন্তু ওই জায়গায় তো এটা বেশি অংশ দুর্নীতি করতেছে দেশ গ্রামে। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানান, একসাথে দেশের প্রত্যেকটি অঞ্চলে গিয়ে তদারকি অসম্ভব। তবে সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন তারা। একটা লোক কক্সবাজার থেকে দিনাজপুর টাকা পাঠাচ্ছে, ঠিক এই সময় কক্সবাজারে এবং দিনাজপুরে একসাথে যাওয়া সম্ভব না এবং আমরা জানবো না যে কোন জায়গায় পাঠাচ্ছে। মোবাইল ব্যাংকিং এর ক্ষেত্রে দুই দিক থেকে চার্জ নেওয়ার কোনো নিয়ম নাই। যদি বাংলাদেশ ব্যাংকে এটা কমপ্লেন করা হয়, আমরা অবশ্যই কর্তৃপক্ষের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিব। তিনি জানান, নীতিমালার মধ্যে থেকেই মোবাইল ব্যাংকিং সেবা দিতে হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে। নেওয়ার কথা বলে কিন্তু বেশি নিতে পারে না। উমর আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। জনাব আহমদ আল কবির, জনাব কামাল কাদির, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। জনাব ডক্টর কবির, আপনার কাছে প্রথম প্রশ্ন আমার, যে মোবাইল ব্যাংকিং বাংলাদেশের ফাইন্যান্সিয়াল সার্ভিসেস সেবার ক্ষেত্রে যে একটা বড় একটা অবদান রেখেছে এবং অতি অল্প সময়ের মধ্যে প্রায় ১ কোটি গ্রাহক সংখ্যা ছাড়িয়ে গেছে। আপনি ঠিক এই সেবাটার সম্ভাবনা কতটা দেখছেন? এটা কেবল শুরু আসলে। আমি ধন্যবাদ আপনাকে এই সুন্দর প্রশ্নটি রাখার জন্য। মোবাইল ব্যাংকে আমাদের একটা দারুণ একটা সম্ভাবনাময় খাত আমি মনে করি। এর কারণটা হচ্ছে যে আমাদের গরিব এবং প্রত্যন্ত অঞ্চলের মানুষ যারা এবং আনব্যাংকড যে যারা লোকজন আছেন সমাজের বিভিন্ন অংশে, শহর এলাকায়ও আছেন আনব্যাংক লোক এবং গ্রামাঞ্চলে তো আছেনই এবং প্রত্যন্ত অঞ্চলে তো থাকবেই। কারণটা হচ্ছে প্রত্যন্ত অঞ্চলে ব্যাংকের শাখাও নাই, অন্যান্য সরকারি বেসরকারি ব্যাংকরা তো সাধারণত খুব কমই প্রত্যন্ত অঞ্চলে যায়। আর সরকারি ব্যাংক যেগুলো গিয়েছেও তাদের মধ্যেও কিন্তু আরেকটা সমস্যা হচ্ছে যে সরকারি ব্যাংকের ওই প্রত্যন্ত অঞ্চলের শাখাগুলোতে কোনো ডিজিটালাইজেশন বা ডিজিটাল টেকনোলজি, যেগুলো যে মোবাইল টেকনোলজি যে এগুলাতে যে নেটওয়ার্ক ব্যাংকিং, এইগুলা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই নাই। অতএব এই অবস্থায় আর যেগুলো আছে এগুলো খুব প্রিমিটিভভাবে পরিচালিত হচ্ছে, যে পুরানো ধ্যান ধারণার মধ্য দিয়ে পরিচালিত। এই অবস্থায় বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যে ব্যাংকের শাখাগুলো নাই বা যদি থাকলেও যেগুলা আছে খুবই পুরানো ধাঁচে, ওই সব এলাকার মানুষজন কিন্তু এখন চায়, যেহেতু আমাদের মোবাইল টেকনোলজি পৌঁছে গেছে সব জায়গায়, এই মোবাইল টেকনোলজির মাধ্যমে তারা দেশের পুরাপুরি নেটওয়ার্কের সাথে তারা যুক্ত হতে চায়। এই একটা বিরাট সম্ভাবনা। আরেকটা জিনিস আমি বলতে চাই, যেটা হচ্ছে যে বিশ্বব্যাপী একটা আন্দোলন চলছে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন। রাইট, এই যে ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের যে অবস্থা, যেটা বিশেষ করে বিশ্ব ব্যাংক থেকে ২০১৪ সালের যে রিপোর্টটি প্রকাশিত হয়েছে, এই রিপোর্টের মাধ্যমে এখন বিশ্বব্যাপী একটা আলোড়ন সৃষ্টি হয়েছে
যে ফাইন্যান্সিয়াল এই ইনক্লুশন সম্ভাবনাটা আমরা দেখছি। ধন্যবাদ ডক্টর কবির, আপনি আপনার ফিরে আসবো। জনাব কাদির, আপনার কাছে প্রশ্ন আমার যে আমরা এখন যে আমাদের বাংলাদেশে মোবাইল ব্যাংকিং দেখছি সেটা মূলত ব্যাংক লাইট, ব্যাংক দ্বারাই নিয়ন্ত্রিত হয়ে থাকছে, এটার কারণটা কি, এতে সুবিধা কি আসলে? বাংলাদেশ ব্যাংক এই ব্যাপারটা নিয়ে দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ করে দেখেছেন যে অ্যাকচুয়ালি মানির কন্ট্রোলের উপরে ব্যাংকের সেন্ট্রাল ব্যাংকের একটা কন্ট্রোল থাকা দরকার মানি সাপ্লাইয়ের উপরে। তো তা না হলে আজকে ধরেন একটা যখন কোনো একটা ইলেকট্রনিক মানি যখন আমরা দেখছি যে কারো মোবাইল ওয়ালেটে 500 টাকা আছে, তো সেই 500 টাকার মান আর কারো যখন মানি ব্যাগে 500 টাকা আছে, দুটারই মানি সমান, কিন্তু এই দুটা মানকে যে আমরা যে সমন্বয় করতে হবে এই দায়িত্বটা কিন্তু বাংলাদেশ ব্যাংকের বা সেন্ট্রাল ব্যাংকের এই রোলটা প্লে করতে হচ্ছে। কারণ প্রতিটা জায়গাতেই পৃথিবীর যে টাকাতেই আপনি দেখেন না কেন সেখানে সেন্ট্রাল ব্যাংকের গভর্নর অথবা ট্রেজারি সেক্রেটারি একটা সত্যায়িত দিচ্ছেন যে এই বিলটা বা এই নোটটার মান এত টাকা। তো সেই ভ্যালিডেশনটা ওকে সেন্ট্রাল ব্যাংকে থাকা দরকার এবং সেই কন্ট্রোলটা সেন্ট্রাল ব্যাংকে থাকা দরকার। সো আদারওয়াইজ এটা মানুষজন তো নিজেদের ইচ্ছা মতো টাকা ছাপানো শুরু করবে। তো যেমন ধরেন বিকাশের ক্ষেত্রে যেটা হয়েছে, সেন্ট্রাল ব্যাংক তাদের গাইডলাইনে এবং তাদের লাইসেন্সে পরিষ্কারভাবে বলে দিচ্ছে যে তুমি যে পরিমাণ টাকা তুমি ইলেকট্রনিকলি ইস্যু করবা এক্স্যাক্টলি সেই পরিমাণ টাকা তোমাকে একটা নির্দিষ্ট অ্যাকাউন্টে রাখতে হবে যেটা বাংলাদেশ ব্যাংক দ্বারা নিয়ন্ত্রিত। ওকে, বাংলাদেশ ব্যাংক দ্বারা বাংলাদেশ ব্যাংকের সার্ভেলেন্সের আন্ডারে থাকছে। এতে আমরা ইনফ্লেশন কন্ট্রোল করছি। কোনো রকম যখনই ইলেকট্রনিক মানি এক ফোন থেকে আরেক ফোনে লোকজন পাঠাচ্ছে বা একটা অ্যাকাউন্ট থেকে পাঠাচ্ছে, তার পিছনে ফিজিক্যাল মানি একটা ব্যাংক অ্যাকাউন্টে থাকছে। এই নিশ্চয়তাটা বাংলাদেশ ব্যাংকে তো অবশ্যই দিতে হবে। এটা বাংলাদেশ ব্যাংক ছাড়া কারো পক্ষে এবং ব্যাংকগুলো এই সমাধান নিশ্চয়তা দিতে পারে। সেই অর্থে ব্যাংকগুলো এই সমাধানের নিশ্চয়তা দিতে পারে এবং বাংলাদেশ ব্যাংকই একমাত্র প্রতিষ্ঠান যেটাকে নিয়ন্ত্রণ করতে পারে। কারণ মানে আমি এভাবে বলি জিনিসটা, জাস্ট বিকজ সামবডি ক্যান প্রিন্ট ভেরি ওয়েল দ্যাট ডাজন্ট মিন দ্যাট সেই পারসন ক্যান প্রিন্ট কারেন্সি। রাইট। তো এখানে ওই সরকারি নিয়ন্ত্রণটা, মানি সাপ্লাই নিয়ন্ত্রণটা খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ জনাব কাদির, আমি আপনার কাছে ফিরে আসবো। ডক্টর কবির, আপনার কাছে প্রশ্ন যে আমরা এ পর্যন্ত দেখেছি বাংলাদেশে মোবাইল ব্যাংকিং সার্ভিস চালু হয়েছে, তার মূলত বিকাশ এবং ডাচ বাংলা ব্যাংকই আমরা দেখছি। অন্যান্য ব্যাংকগুলো কেন আসলে পিছিয়ে রয়েছে? আপনি কিছুটা বলেছিলেন যে সরকারি ব্যাংকের এক ধরনের লিমিটেশন কথা বলেছেন, এর বাইরে না, আমি যেটা বলতে চাই যেটা হচ্ছে যে আমি খুব খাটো করে দেখতে চাই না অন্যান্য ব্যাংকের পার্টিসিপেশনটাকে। আচ্ছা, মাত্র এই সার্ভিসের বয়স হচ্ছে 3 বছর। 3 বছর বেশি নয়, এবং এই 3 বছর খুব দীর্ঘ সময় নয় কোনো অবস্থাতেই। এর মধ্যে 28টি ব্যাংক লাইসেন্স নিয়েছে। 28টি ব্যাংক লাইসেন্স, তার মধ্যে 18-19টা ব্যাংক অলরেডি চালু করে দিয়েছে এই সেবাটা। আমাদের বাকি ব্যাংকগুলো চালু করতে বা অ্যালায়েন্স ফর্ম করতে আমি মনে করি খুব সময় লাগবে না। আর যেসব ব্যাংক পিছিয়ে আছে এখানেও একটা বাস্তবতাকে স্বীকার করতে হবে। আমি বলবো বিশেষ করে সরকারি ব্যাংকগুলোতে আমি বলবো, বা নতুন যে ব্যাংকগুলো আছে তাদের, সরকারি ব্যাংকগুলোতে একটা সমস্যা আছে যে ট্র্যাডিশনাল ব্যাংকিংয়ে তারা অভ্যস্ত। অতএব তাদেরকে এই যে চেঞ্জ, এই যে পরিবর্তন, এই পরিবর্তনকে আত্মস্থ করতে একটু সময় লাগতেছে। এইটা কারণটা হচ্ছে কি, আমি নিজেও আমার অভিজ্ঞতা থেকেই বলি, রূপালী ব্যাংক নিয়েই বলি। রূপালী ব্যাংকে 4 বছর আগে আমরা যখন যে অটোমেশন প্রক্রিয়া শুরু করি, আমাকে মোমেন্টাম দিতে এটাকে বেশ সময় লাগছে আমরা আমাদের সবাইকে নিয়ে। কারণ কর্মকর্তা কর্মচারী, আমাদের কম্পিউটার ডিভিশনের অস্তিত্বই ছিল না বললেই চলে। আমাদের যে কম্পিউটারের অস্তিত্ব ছিল না বললেই চলে, মানে প্রিমিটিভ চিন্তাধারা, লেজার বই এবং লেজার বিরাট বিরাট বই নিয়েই ব্যাংক চলতো। অতএব ওই অবস্থা থেকে ট্রানজিশনিং এর জন্য সময়ের প্রয়োজন, এবং এই সময়টা এই 3 বছরে। তবে আমি বলবো সরকারি বেসরকারি পর্যায়ে বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের যে উদ্যোগ খুবই প্রশংসনীয় উদ্যোগ, এবং তারা প্রত্যেকটা ব্যাংকে উৎসাহিত করছেন যে এই টেকনোলজি অটোমেশন প্রক্রিয়াতে উৎসাহিত করছেন। এবং আমরা আমাদের ব্যাংকে, আমি আমার ব্যাংকের কথাই বলতে পারি, আমরা এখন অপশনসগুলোকে দেখছি কিভাবে আমরা ইনোভেটিভ ওয়েতে যেতে পারি। ধন্যবাদ ডক্টর কবির। আমাদের সময় হচ্ছে বিরতিতে যাবার, ফিরে এসে আমরা কথা বলবো। সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবে। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধুসূদন।
জনাব কামাল কাদির এবং জনাব আহমেদ আল কবির, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে আরেকবার। আমরা বিরতিতে যাবার আগে কথা বলছিলাম মোবাইল ব্যাংকের বিভিন্ন সুবিধা অসুবিধা নিয়ে। আমাদের একজন দর্শক প্রশ্ন পাঠিয়েছেন, তপু উনি বলছেন মোবাইল ব্যাংকিংয়ের টাকা তোলা ছাড়া আর কি কি সেবা পাওয়া যেতে পারে। আরেকটা প্রশ্ন এসছে যে রকুনুজ্জামান উনি বলছেন যে বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে হলে আমাকে 1000-এ 20 টাকা দিতে হয়, এটা কি বেশি কিনা? জনাব কামাল কাদির, আপনি প্রথম প্রশ্নটার উত্তরটা দিয়ে আছি। তো টাকা ট্রান্সফার করা জাস্ট এটা হচ্ছে একটা ব্যবহার। আচ্ছা, পেমেন্ট করা যেতে পারে। আচ্ছা, লোকজন আপনি আগে একজন দরিদ্র লোক, তার টাকা রাখার কোনো জায়গা ছিল না, সে বালিশের নিচে টাকা রাখছে নিরাপদ জায়গার অভাবে। ওকে, এখন একটা ইলেকট্রনিক সিস্টেমের মধ্যে টাকা রাখতে পারবে। রাইট, ওকে। এবং বাংলাদেশ ব্যাংক আমাদেরকে এই টাকার উপরে ইন্টারেস্ট দিতেও বলছে, এবং ইন্টারেস্ট দেওয়া হবে। তো এই যে তো সুতরাং এখানে আমি পেমেন্টের একটা অপশন দেখতে পাচ্ছি, মানুষ তার টাকা সেভ করতে পারছে, এবং ভবিষ্যতে আরো অনেক ধরনের অ্যাক্টিভিটিস করা যেতে পারে। যে আপনি ধরেন একটা ইলেকট্রনিক কোনো প্রোডাক্ট কিনছেন, সেখানে আপনি ডিজিটালি পেমেন্ট করছেন। আর দ্বিতীয় প্রশ্ন যদি আমরা উত্তরে আসি, দ্বিতীয় প্রশ্নে যে চার্জ কি আসলে বেশি করা হচ্ছে কিনা, বলা হচ্ছিল যে 1000-এ 18 টাকা হওয়ার কথা, সেখানে 20 টাকা নেওয়া হচ্ছে, এটা কি বেশি কিনা? অ্যাকচুয়ালি 1000-এ 18 টাকা 50 পয়সা না, এটা শতকরা 1 টাকা 85 পয়সা। আচ্ছা, তো আপনি যদি 50 টাকা তুলেন, তখন আপনাকে 92 পয়সা চার্জ করার কথা। এটার কোনো রকম অ্যাটলিস্ট বিকাশের ক্ষেত্রে কোনো ফ্ল্যাট ফি নাই। ওকে, তো আপনি যখন টাকা ঢোকাবেন তখন আপনাকে কোনো ফি দিবেন না। রাইট। যদি কোনো কারণে আপনাকে এজেন্ট চার্জ করে ওখানে বা দিতে বলে, আপনি উচিত হবে তখনই 16247-এ কমপ্লেইন করা। আরেকটা প্রশ্ন আসছে যে সাধারণত টাকা তোলার সময় এবং যখন নেন সেখানে এজেন্টরা চার্জ করে, ঢোকার সময় তো কোনো টাকা চার্জ করার কথা না। ওকে, টাকা যদি কেউ বের করে ফেলে, তখন বের করার সময় শতকরা 1 টাকা 85 পয়সা চার্জ হওয়ার কথা। এখন এই যে অভিযোগটা আছে যে 1 টাকা 50 পয়সা বেশি নিচ্ছে হাজারে, এইটা কিভাবে বন্ধ করা যায়? এটা কতগুলো ব্যাপার আছে। একটা হচ্ছে একটা ইকোনমিক সলিউশন হচ্ছে যে দেখবেন যে এক জায়গায় অনেকগুলা এজেন্টের দোকান আছে, কেউ যদি বেশি চায় তখন তাকে, আপনারাও যদি কোনো অভিযোগ পেয়ে থাকেন এজেন্টের বিরুদ্ধে, আপনারা কি ব্যবস্থা নেন? আমরা তৎক্ষণাৎ এজেন্টকে তার এজেন্সিশিপ ক্যান্সেল করা হয়। বর্তমানে বাংলাদেশের 76,000 এজেন্ট আছে, এজেন্টের মধ্যে অনেকেরই কিন্তু এজেন্টশিপ যাচ্ছে আসছে, নতুন এজেন্ট আসছে, অনেক এজেন্ট চলে যাচ্ছে। বাট এবং এখানেও এই ইকোনমিক সলিউশনটা আই থিংক ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ওয়ান। বা তারপর লোকজনের অ্যাওয়ারনেসটা, লোকজন তাকে বলে যে এখানে তোমার, এবং প্রতিটা দোকানে স্টিকারে বলা আছে কোনো অতিরিক্ত টাকা না দেওয়ার জন্য, তাকেও সচেতন হতে হবে। জনাব কামাল কাদির, ধন্যবাদ। আমাদের সময় সভা শেষ করতে হচ্ছে। জনাব আহমেদ আল কবির, আপনাকে ধন্যবাদ। সময় সভা শেষ করতে হচ্ছে এবং আপনার সাথে আবারও দেখা হবে আমাদের। এই ছিল আজকের মধ্যে খাতুনগঞ্জ থেকে মধ্যে ছিল। আমার সাথেই থাকবেন, দেখা হবে আবারও।